আমি জানি ফুড এসআই এক্সাম নিয়ে তোমাদের মনে প্রচুর অভিমান, প্রচুর রাগ, প্রচুর ক্ষোভ জমা হয়েছে। একদিকে তো এক্সামিনার যে কোয়েশ্চেন সেট করেছে সে তোমাদের ধোকা দিয়েছে। ফার্স্ট শিফটের কোয়েশ্চেন, সেকেন্ড শিফটের কোয়েশ্চেন ইজি হয়েছে, পরের শিফটের কোয়েশ্চেন একটু শক্ত হয়েছে। আবার ওদিকে সরকার ধোকা দিয়েছে, তোমাদের কোয়েশ্চেন পরীক্ষা ঠিকঠাক মতো হয়নি, অনেকের মনে হয়েছে কোয়েশ্চেন লিক হয়েছে, অনেকে এটার জন্য আন্দোলন করছে, ওর পেছনে পড়ে আছে। দেখো আমি তোমাদের একটা কথা বলি যে ফুড এসআই এক্সাম কোয়েশ্চেন যেরকমই হোক, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের কোয়েশ্চেন সোজা হলেও তোমরা বলো তো তোমরা 100% কোয়েশ্চেনের আনসার তোমরা নিজেরা করতে পারবে, নাকি 100% কোয়েশ্চেন তোমরা শর্টকাটে করতে পারবে? এমন অনেক কোয়েশ্চেন আছে যেগুলো হয়তো তোমরা করতে পারবে না, বা এমন অনেক কোয়েশ্চেন আছে যেগুলো তোমরা হয়তো শর্টকাটে করতে পারবে না, লং প্রসেসে করবে। তাহলে দেখো ফুড এসআইয়ের এক্সাম আবার হোক বা না হোক, নর্মালাইজেশন আবার হোক বা না হোক, পিএসসির তো রিসেন্ট টাইমে এক্সাম খুব কম হয়েছে। তো ফুড এসআই এক্সামের 6টা শিফটে যে 300টা কোয়েশ্চেন আমরা পেয়েছি, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের নতুন পিএসসির প্যাটার্ন সম্বন্ধে বলে। মানে আগামী দিনে পিএসসির যে কোয়েশ্চেনগুলো, যে এক্সামগুলো হতে চলেছে, ধরো মিসলেনিয়াসের প্রিলিমস বা ক্লার্কশিপ বা অন্যান্য যে এক্সামগুলো হতে চলেছে, সেই সমস্ত পরীক্ষায় পিএসসির ম্যাথসের কোয়েশ্চেনের কি প্যাটার্ন হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ফুড এসআইয়ের এক্সামের কোয়েশ্চেন থেকে একটা আগাম ধারণা পেয়েছি। ঠিক আছে, তো সে ধারণাটা কি, সেটা হলো দেখো পিএসসির আগে যে বস্তা পচা মার্কা মারা পুরোনো কোয়েশ্চেন্স বা শুধুমাত্র অ্যারিথমেটিক বেস সহজ কোয়েশ্চেন্স আমাদের দিত, সেই জায়গা থেকে পিএসসি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবং আমি তোমাদের ক্লার্কশিপের স্ট্র্যাটেজিতে যেটা বলেছিলাম, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা আবার একবার দেখে নেবে। আমি বলেছিলাম পিএসসি কিন্তু আস্তে আস্তে অ্যারিথমেটিক ছেড়ে অ্যাডভান্স ম্যাথসের দিকে ঘেঁচা শুরু করেছে। মানে এসএসসি যে জিনিসটা 2011 সালে 2012 সালে করেছিল, এসএসসি মানে এসএসসি সিজিএল টায়ার 1 টায়ার 2 সিএইচএসএল এর কথা বলছি, এসএসসি যে জিনিসটা 2010-11 সালে বা 12 সালে এসএসসিতে করেছিল, মানে অ্যারিথমেটিক ছেড়ে দিয়ে আস্তে আস্তে অ্যাডভান্স ম্যাথসের দিকে যাওয়া শুরু করেছিল, পিএসসি কিন্তু এখন সেই ফেজে আছে। এবং আমি তোমাদের বলেছিলাম যে এসএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স 2010 থেকে 2015 অবধি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এসএসসি সিজিএল টায়ার 1 টায়ার 2 বা সিএইচএসএল এর কোয়েশ্চেন্সগুলো আছে, সেই কোয়েশ্চেন্সগুলো তোমরা ক্লার্কশিপের স্ট্র্যাটেজিতে দেখবে। আমি বলেছিলাম ওই কোয়েশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো, করলে কি হবে, ওই তখন যে ট্রানজিশন পিরিয়ড ছিল, যে একটু সুন্দর লেংদি অ্যারিথমেটিক কোয়েশ্চেনগুলো আসতো, বা একটু বেসিক অ্যাডভান্স ম্যাথসের অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রির যে বেসিক জিনিসপত্রগুলো যেগুলো প্রথম দিকে 2011-12 সালে আসতো, সেই জিনিসগুলো এখন 2023-24 দাঁড়িয়ে পিএসসির পরীক্ষায় আসতে শুরু করে দিয়েছে। আমি তোমাদের বই ধরে দেখিয়ে দিতে পারবো যে সিজিএল 2011, সিজিএল 2012 যে অ্যারিথমেটিকের কোয়েশ্চেন বা যে অ্যালজেব্রা জিওমেট্রির কোয়েশ্চেন আসছে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এখন পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসতে শুরু করেছে। তো তোমাদের সবার প্রথম কাজ হবে যে এই যে রিসেন্ট যে পরীক্ষাটা হলো ফুড এসআইয়ের, যে 300টা কোয়েশ্চেন, 6টা শিফটে 50টা করে 300টা কোয়েশ্চেন, এই 300টা কোয়েশ্চেন পুরো একদম খাতায় কষে ফেলা। তাহলে কি হবে, তোমাদের একটা ধারণা তৈরি হবে বা তোমরা বুঝতে পারবে যে আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য আমাদের হাতে যে 2-3 মাস সময় আছে, সেখানে ম্যাথসের স্ট্র্যাটেজিটা কি হতে পারে, অ্যারিথমেটিকটা কি লেভেলের করব, এবং অ্যাডভান্স ম্যাথসের যে পোর্শনগুলো, যে বেসিক জিনিসপত্রগুলো কতটা লেভেল অবধি আমরা যাব। ঠিক আছে, তো এই তোমাদের এই জিনিসটা বোঝানোর জন্যই ফুড এসআইয়ের কোয়েশ্চেনের ম্যাথসের সলিউশনগুলো করানো খুব দরকার। আমি জানি হয়তো তোমরা সলিউশন অনেক জায়গায় দেখেছো বা নাও দেখে থাকো। আমি যে প্রসেসে তোমাদের কোয়েশ্চেনগুলো করাবো সেগুলো এসএসসির প্যাটার্নের সলিউশন, মানে কম সময় তাড়াতাড়ি করার যে কনসেপ্ট এবং শর্টকাট, সেইগুলো আমি তোমাদের করাবো, যেগুলো তোমাদের পরীক্ষার সময় কিন্তু প্রচণ্ড কাজে লাগবে। এবং তোমরা একদম এক্সাম হল অ্যাপ্রোচ কীভাবে করবে, কি প্রসেসে তোমরা অঙ্কগুলো করবে, সেই জিনিসটা কিন্তু তোমরা এই সলিউশন থেকে বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমরা একে একে পার্ট 1 পার্ট 2 করে পিএসসি ফুড এসআই এর পুরো 300টা কোয়েশ্চেনের সলিউশন করব। শিফট 1-এর কোয়েশ্চেন একটু ইজি আছে, আস্তে আস্তে পরের দিকে শিফটে যখন যাবো আমরা দেখবো যে কীভাবে অ্যাডভান্স ম্যাথসের পোর্শনগুলো আস্তে আস্তে আমাদের এসছে। ঠিক আছে, তো আর দেরি না করে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তো বিভিন্ন পরীক্ষার জন্য চলছেই, তা সত্ত্বেও যেহেতু আমাদের ফুড এসআই এক্সামটা হয়েছে, তার এই ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করা আমাদের খুবই প্রয়োজন, যেটা আগামী দিনে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে কাজে দেবে। তো তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন্স টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে, টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমি এই ম্যাথসের 300টা কোয়েশ্চেনের পিডিএফ দিয়ে দেবো। তোমরা এই কোয়েশ্চেনগুলো খাতায় আগে সলভ করে ফেলো, আগে তোমরা কিন্তু সলিউশন দেখবে না, খাতায় সলভ করে ফেলো। যেখানে তোমাদের প্রবলেম হবে তোমরা ভিডিও খুলে সেই সলিউশনগুলো দেখে নাও। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, 1 নম্বর অঙ্ক দেখো কি বলেছে,
দুটো পাইপ আচ্ছা দেখো এখানে একটা জিনিস আমি তোমাদের বলি, পিএসসির কোয়েশ্চেন হোক এসএসসির কোয়েশ্চেনে তো কোনো প্রশ্নই নেই, পিএসসির কোয়েশ্চেনেও তোমাদের আমি আগে অনেকবার বলেছি যে তোমরা কিন্তু বাংলা কোয়েশ্চেন্স ফলো করবে না, তোমরা অলওয়েজ ইংলিশ কোয়েশ্চেন ফলো করবে। এবারও এমন অনেক কোয়েশ্চেন দেখা গেল যেখানে বাংলার ল্যাঙ্গুয়েজ কনফিউজিং বা ভুল দেওয়া আছে, ইংলিশ কোয়েশ্চেন দেখতে হয়েছে। তো তোমরা অলওয়েজ ট্রাই করবে ইংলিশ কোয়েশ্চেন্স করার, কিন্তু পিএসসির ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা ইংলিশ বুঝতে খুব অসুবিধা হয়, হলে হবে না বা ইংলিশ বুঝতে হবেই, কিন্তু তাও বাংলা কোয়েশ্চেনটা পাশাপাশি রেখেছি বোঝার সুবিধার জন্য, কিন্তু আমরা অলওয়েজ ইংলিশ কোয়েশ্চেন্স থেকে কোয়েশ্চেন্স ফলো করার চেষ্টা করবে। কি বলেছে দেখো, two pipes A and B can fill a tank in 15 minutes and 20 minutes respectively. Both the pipes are open together, but after 4 minutes pipe A is turned off. What is the total time required to fill the tank? বলেছে দুটো পাইপ A একটা পাইপ আর B একটা পাইপ, দুটো পাইপ কি বলেছে, একটা 15 মিনিটে ভরে, একটা 20 মিনিটে ভরে, ঠিক আছে। এবারে কি বলেছে যে দুটো পাইপ একসঙ্গে চালানো শুরু হলো, দুটো পাইপ একসঙ্গে চালালো কতক্ষণ, 4 মিনিট পরে পাইপ এটা বন্ধ হয়ে গেল, মানে 4 মিনিট চলেছে দুটো পাইপ একসঙ্গে, 4 মিনিট পরে পাইপ এ বন্ধ হয়ে গেছে, পড়ে আছে কি পাইপ বি। তাহলে জানতে চেয়েছে যে পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে প্রথম কাজ কি জানো, আমরা টোটাল কাজ আমাদের গুনতে হবে। টোটাল কাজ কি করে বার করব, টোটাল ওয়ার্ক হচ্ছে এই 15 আর 20 এলসিএম, 15 আর 20 এলসিএম কত, 60। তাহলে এখানে আমরা কি বার করব, যে একদিনে কটা করে কাজ করে বা এফিসিয়েন্সি। তাহলে এ একদিনে কটা কাজ করে, 4টে, বি একদিনে কটা কাজ করে, 3টে। তাহলে দুজনে মিলে একসঙ্গে যদি কাজ করে তাহলে একদিনে কটা কাজ করবে, 7টা কাজ করবে। ঠিক এই পর্যন্ত আমাদের যে কোনো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে বা পাইপস অ্যান্ড সিস্টেমসের অঙ্কে সেম প্রসিডিউর, তোমরা যারা জানো তারা জানো। তাহলে এবারে কি বলেছে, আমাদের এ আর বি একসঙ্গে কাজ করা শুরু করেছে, 4 মিনিট পরে পাইপ এটা বন্ধ করে দেওয়া হয়েছে, পড়ে আছে কি পাইপ বি। তাহলে 4 মিনিটে দেখে নিয়ে এরা কত কাজ করে, 1 মিনিটে যদি এ প্লাস বি 1 মিনিটে যদি 7টা কাজ করে, তাহলে 4 মিনিটে কটা কাজ করবে, 4 7 28টা কাজ করবে, ঠিক। তাহলে টোটাল কাজ কথা 60টা, বাকি আছে কথা 60 - 28 মানে 32টা কাজ। এই 32টা কাজ কে করেছে, এই 32টা কাজ বি করেছে। এবারে দেখো বি 1 মিনিটে করে কটা, 3টে কাজ। তাহলে 32টা কাজ করতে কত সময় লাগবে, 32/3। তাহলে 32/3টাকে আমরা মিনিট বের করে নিই, 10 মিনিট 2/3 সেকেন্ড, 10 × 2/3 মিনিট। এবার 2/3টাকে কি করব, 2/3টাকে কি করব বলো, 10 মিনিট, 2/3টাকে 60 দিয়ে গুণ করব, করলে সেকেন্ডে চলে যাবে। তাহলে 3 × 20 = 60, 20 × 2 = 40, 10 মিনিট 40 সেকেন্ড, 10 মিনিট 40 সেকেন্ড। এবার আমাকে কি জানতে চেয়েছে, যে হোয়াট ইজ দ্য টোটাল টাইম রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক, পাইপটা ভর্তি হতে মোট কত সময় লাগে, ট্যাঙ্কটা ভর্তি হতে। তাহলে আগে সময় নিয়েছিল কত, এ বি একসঙ্গে কাজ করেছিল কতক্ষণ, 4 মিনিট, আর পরে কতক্ষণ সময় লাগলো, 10 মিনিট 40 সেকেন্ড। তাহলে যোগ করলে কত উত্তর হবে, 10 মিনিট 40 সেকেন্ড আর 4 মিনিট মানে 14 মিনিট 40 সেকেন্ড। তাহলে অঙ্কটার উত্তর হলো 14 মিনিট 40 সেকেন্ড। দেখো 10 মিনিট 40 সেকেন্ডও কিন্তু উত্তরে দেওয়া আছে, প্রথম অপশানে দেওয়া আছে, কিন্তু আমাকে এখানে বলেছে যে ট্যাঙ্কটি ভর্তি হতে টোটাল কত সময় লাগে, হোয়াট ইজ দ্য টোটাল টাইম রিকোয়ার্ড। দেখো বাংলা কোয়েশ্চেনে টোটাল পুরো মানে মোট কত সময় লাগে কথাটাও নেই, ব্যাপারটা কনফিউজিং ব্যাপার। তাহলে কি বুঝবো আমরা, 10 মিনিট 40 সেকেন্ড বুঝবো না 14 মিনিট 40 সেকেন্ড বুঝবো। তাহলে এখানে বলেছে টোটাল টাইম কত হবে, 14 মিনিট 40 সেকেন্ড। ক্লিয়ার। নেক্সট চলো অঙ্কটা দেখো, বলেছে 50টা সংখ্যার গড় 28, দুটি সংখ্যা 25 আর 35 যদি বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত। এটা কিসের অঙ্ক, এটা হলো কি আমাদের এক্সক্লুশনের অঙ্ক। 50টা সংখ্যার অ্যাভারেজ বলে দিয়েছে 28, যে দুটো সংখ্যা বের করেছে তাদের ভ্যালু কত, 25 + 35 মানে 60। দুটো সংখ্যার অ্যাভারেজ ছিল 28, তাহলে নর্মালি যদি অ্যাভারেজ হিসাবে ওদেরকে আমি কাউন্ট করি তাহলে দুটো সংখ্যার সমষ্টি কত হয়, দুটো সংখ্যার সমষ্টি হয় 56। মানে যারা বেরিয়ে গেছে তারা বেশি ভ্যালু নিয়ে বেরিয়ে গেছে, বেশি ভ্যালু নিয়ে বেরিয়ে গেলে বাকি ক্লাসের অ্যাভারেজ কী হয়ে যায়, কমে যায়। আর যারা বেরিয়ে গেছে তাদের ভ্যালু যদি কম হয় তাহলে ক্লাসের অ্যাভারেজ কী হয়, বেড়ে যায়। তাহলে এখানে যেহেতু যারা বেরিয়ে গেছে তাদের টোটাল সংখ্যা অ্যাভারেজের থেকে বেশি, তাই কারণে ক্লাসের অ্যাভারেজ কী হয়ে যাবে, কমে যাবে, মানে 28-এর কম উত্তর হবে। তাহলে দেখো
দেখো এখানে 29.72 29.27 এ দুটো এখানেই বাদ হয়ে গেল, কম হবে 28-এর থেকে। কত কম হবে? তাহলে 4টা কমবে, কতজনের মধ্যে ডিভাইড হবে? 50 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কত? 48। তাহলে এই যে 4 নিয়ে বেশি নিয়ে বেরিয়ে গেছে, এই যে অ্যাভারেজের এফেক্টটা পড়বে কতজনের মধ্যে পড়বে? 48 জনের মধ্যে। তাহলে 4/48 করে দিলে কত হয়? 1/12। 1কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? দুটো সংখ্যা পর্যন্ত যদি আমরা নিই তাহলে 0.08। কত থেকে মাইনাস করব? 28 থেকে 0.08 মাইনাস করে দেবো। তাহলে নতুন অ্যাভারেজ কত হয়ে যাবে? 27.92। তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় প্রায় অ্যাপ্রক্সিমেট কত হয়ে যাবে? 27.92। দেখো ক্লিয়ার? আরও একবার জিনিস বলছি, এখানে একটাই কনসেপ্ট, এক্সক্লুশনের ক্ষেত্রে যারা বেরিয়ে যাচ্ছে, একজন হোক, দুজন হোক, 5 জন হোক, যদি একজন বেরোয় তাহলে এটাই অ্যাভারেজ থেকে মাইনাস করে দিলাম। 2 জন হলে বাই 2 করতাম, এখানে 50 জনের 2 জন বাদ দিলে কত পড়ে থাকে? 48 জন। তাহলে 48 দিয়ে ভাগ করেছি, অ্যাভারেজ কত কমিয়ে নিয়েছি। এবারে যারা বেরিয়ে যাচ্ছে তারা দেখবো যে টোটাল যে অ্যাভারেজটা প্রথমে যেটা ছিল তার থেকে যদি বেশি সংখ্যা নিয়ে বেরিয়ে যায়, মানে ক্লাসের থেকে যারা বেরিয়ে যাচ্ছে তাদের ভ্যালুটা বা এজটা যাই হোক বা ওজনটা যাই দিয়ে অঙ্ক থাকুক, সেটা যদি অ্যাভারেজের থেকে বেশি থাকে তাহলে তারা বেরিয়ে যাওয়া মানে কি? ক্লাসের অ্যাভারেজ কমে যাবে। আর যাদেরকে বের করে দিচ্ছি তাদের যদি অ্যাভারেজটা মানে টোটাল ক্লাসের অ্যাভারেজের থেকে যদি কম ভ্যালু থাকতো, তাহলে কম ভ্যালু হলে লোকজন বেরিয়ে গেলে কি হয়ে যাবে? ক্লাসের অ্যাভারেজ বেড়ে যাবে। তাহলে এখানে যে লোকগুলো বেরিয়েছে তাদের ভ্যালুটা অ্যাভারেজের থেকে বেশি, তাহলে ক্লাসের অ্যাভারেজ কমে যাবে। কত কমবে? 4 কমবে। কতজনের মধ্যে ভাগ দেবো? 48 জনের মধ্যে, মানে 1/12 0.08 কমবে। আগে ছিল কত? 28, 0.08 মাইনাস হয়ে গেল 27.92। ক্লিয়ার? নেক্সট, বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1100 টাকা, 1000 টাকা, 1400 টাকা হয়? দেখো 1000 টাকা কত হয়েছে? 1400 টাকা হয়েছে। তাহলে 4 বছরে কত হয়েছে? 400 টাকা হয়েছে। 1 বছরে কত হয়েছে? 100 টাকা। 100 কতর ওপরে হয়েছে? 1000, মানে 10%। সোজা মুখোমুখি হিসাব করবে। আদারওয়াইজ যদি আমরা ফর্মুলায় বসাতাম, ফর্মুলা বসিয়ে করতে পারো, SI = P × T × R/100। P মানে প্রিন্সিপাল, T মানে টাইম, R মানে রেট অফ ইন্টারেস্ট। এই ফর্মুলায় বসিয়ে করতে পারো, আদারওয়াইজ মুখোমুখি হবে, খুব সোজা অঙ্ক। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি সংখ্যাকে যদি 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত কত হবে? 5:7 হবে। তাহলে দুটো সংখ্যার অনুপাত প্রথমে কত ছিল? 3:5 ছিল, পরে কত হয়ে গেছে? 5:7 হয়ে গেছে। দেখো এদিকেও 2 বেড়েছে, এদিকেও 2 বেড়েছে। তাহলে এই অঙ্কটাকে আমরা শর্টকাট প্রসেসে খুব সোজাভাবে করতে পারবো। কত বৃদ্ধি করা হয়েছে? 10 বৃদ্ধি করা হয়েছে। ঠিক? আর এখানে আমাদের বেড়েছে রেশিওর টার্মে কত বেড়েছে? 2 বেড়েছে। তাহলে আমরা কি বলতে পারি? 2 মানে 10, 1 মানে কত? 5। কি বলেছে? সংখ্যাগুলি কত? সংখ্যাগুলি হলো, প্রথমে সংখ্যা কত ছিল? 3 আর 5। তাহলে 3 মানে কত হবে? 15, 5 মানে কত হবে? 25। তাহলে সংখ্যাগুলি কত? 15 আর 25। নেক্সট, আচ্ছা এই অঙ্কটা দেখো, পার্টনারশিপের অঙ্ক। পার্টনারশিপের একটাই ফর্মুলা, তোমাদের আমি কি বলেছি? ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়ালস টু কত? প্রফিট। ক্যাপিটাল ইনটু টাইম প্রফিট। যদি টাইম না দেওয়া থাকে, যে রেশিওতে ক্যাপিটালগুলো ইনভেস্ট করবে প্রফিটটাও সেই রেশিওতেই ডিভাইড হবে। যদি ক্যাপিটাল আর টাইম দুটো জিনিস দেওয়া থাকে তাহলে ওপরে ক্যাপিটালের রেশিওগুলো লিখবো, তার নিচে টাইমের রেশিওগুলো লিখবো, দুটো গুণ করব, নতুন যে রেশিও হবে সেই রেশিওতে প্রফিটটা ডিভাইড হবে। সেই কারণে ক্যাপিটাল ইনটু টাইম ইকুয়ালস টু প্রফিট। তাহলে এখানে শুধু ক্যাপিটাল দেওয়া আছে, তাহলে 3টে ক্যাপিটাল A, B আর C কত কত দেওয়া আছে? 26,000, 34,000 আর 10,000। তাহলে 3টে করে শূন্য কেটে দিয়ে একেবারে আমরা লিখি 26, 34, 10। কত হয়ে গেল? 13, 17, 5। যোগ করলে কত হয়? 35। 17 আর 5 20, 22 আর 13 35। টোটাল প্রফিট কত বলে দিয়েছে? 3,500 টাকা। তাহলে 3500 কত দিয়ে গুণ হয়েছে? এখানে 100 দিয়ে গুণ হয়েছে। তাহলে এগুলো আমরা 100 দিয়ে গুণ করব। এর টাকা হচ্ছে 1300 টাকা, B এর শেয়ার হচ্ছে 1700 টাকা, আর C এর শেয়ার হচ্ছে 500 টাকা। কি চেয়েছে? B এর প্রফিট কত? তাহলে B এর প্রফিট কত? 1700 টাকা। ক্লিয়ার? শুধুমাত্র কি করলাম? ইনভেস্টমেন্টের রেশিওটাই প্রফিটের রেশিও হয়ে গেল, টাকাটাকে আমরা ভাগ করে দিলাম। নর্মাল রেশিও প্রপোর্শনের অঙ্ক।
আচ্ছা নেক্সট, ফ্র্যাকশনের লসাগু, ফ্র্যাকশনের গসাগু। আমি কি বলেছি, বা যারা জানো না তারা জেনে নাও, যখন ফ্র্যাকশনের এলসিএম করব, ওপরের গুলোর মানে নমিনেটর বা লবগুলোর এলসিএম করব, আর নিচের গুলো মানে ডিনোমিনেটর বা হরগুলোর এইচসিএফ করব। যখন এই ফ্র্যাকশনের এইচসিএফ করব, ওপরের গুলোর এইচসিএফ করব, নিচের গুলোর এলসিএম করব, যেটা বলবে সেটা ওপরের গুলো করব। তাহলে এলসিএম অফ 5, 8, 11 আর এইচসিএফ অফ 2, 9, 14, এখানে এলসিএম বার করতে বলেছে, তাই তো? তাহলে ওপরের গুলোর এলসিএম কত হয়ে যাবে? এই তিনটে সংখ্যা কো প্রাইম নাম্বার, তাহলে 5 × 40, 11, 440। নিচেরটা এইচসিএফ কত হয়ে যাবে? কোনো কিছু কমন নেই, তার মানে এইচসিএফ হয়ে যাবে 1। তাহলে আমার কত হয়ে গেল? এলসিএম ফ্র্যাকশনগুলো 440। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 100টা পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টা পেন্সিল বিক্রির মূল্য লাভ করে। মানে ইংলিশটা একবার দেখে নাও, বাই সেলিং 100 পেন্সিলস দ্য শপকিপার গেইনস দ্য সেলিং প্রাইস অফ 20 পেন্সিলস। তার মানে বলেছে যে 100টা পেন্সিল বিক্রি করে সেলিং প্রাইস কত হচ্ছে, আমরা যদি ধরে নিই 100 টাকা। 100টা পেন্সিল বিক্রি করে সেলিং প্রাইস আমরা ধরে নিলাম 100 টাকা। এবারে বলেছে প্রফিট করেছে কত? বিক্রির 20টা পেন্সিলের বিক্রির মূল্য লাভ করে। তার মানে 100টা পেন্সিলের বিক্রি, 100টা পেন্সিলের সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে 20টা পেন্সিলের সেলিং প্রাইস কত হবে? 20 টাকা হবে। তাহলে প্রফিট কত হয়ে গেল? 20 টাকা। তাহলে সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, প্রফিট যদি 20 টাকা হয়, তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইস কত পেয়ে যাব? 80 টাকা। এবার আমাকে বলো, বলেছে হিজ গেন পার্সেন্টেজ। তাহলে অ্যাকচুয়াল যদি প্রফিট পার্সেন্টেজ জানতে চাই, তাহলে আমরা কি জানি? আমরা কি করে করি? প্রফিট পার্সেন্টেজ মানে অলওয়েজ প্রফিট ইজ অলওয়েজ অন কস্ট প্রাইস। তাহলে এখানে আমাদের সিপি কত? সিপি হচ্ছে 80 টাকা, আর প্রফিট কত? প্রফিট হচ্ছে 20 টাকা। 20/80 মানে 1/4 মানে 25% আমাদের আনসার। দেখো 100টা পেন্সিল বিক্রি করে 20টা পেন্সিলের সেলিং প্রাইসের সমান প্রফিট হয়। তাহলে আমরা ধরে নিলাম কি, 100টা পেন্সিলের সেলিং প্রাইস 100 টাকা, 20টা পেন্সিলের সেলিং প্রাইসের প্রফিট মানে 20 টাকা। তাহলে কস্ট প্রাইস কত? 80 টাকা। প্রফিট মানে কি? প্রফিট ইজ অলওয়েজ অন কস্ট প্রাইস। তাহলে 20/80 1/4 মানে 25%। নেক্সট বলেছে স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, ফেরার সময় সেই দূরত্ব 3.34 ঘন্টায় অতিক্রম করে। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? কি বলেছে? স্রোতের অনুকূল মানে কি? ডাউন স্পিড। ডাউন স্পিড কত বলে দিয়েছে? 2.1-2 ঘন্টা মানে 5/2 ঘন্টায় যায় কত? 30 কিলোমিটার। তাহলে স্পিড আমরা কি করে বার করব? পার আওয়ার মানে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 30, নিচে 5/2 মানে ওপরে 2, নিচে 5, তাহলে কত হয়ে গেল? 12 কিলোমিটার পার আওয়ার। ডাউন স্পিড আমরা পেয়ে গেলাম 12 কিলোমিটার পার আওয়ার। ফেরার সময় মানে এই ডাউনটায় কি হয়ে যাবে? আপ হয়ে যাবে। তাহলে আপে কি বলে দিয়েছে? আপে বলেছে ওই দূরত্বটায় 3.34 ঘন্টা যায়। তাহলে 3.34 মানে কি? 3 × 4 = 12 আর 3 = 15/4। 15/4 ঘন্টায় যায় 30 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে কত? 30 × 4/15 মানে 15×2 = 30, 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি ডাউন পেলাম কত? 12 কিলোমিটার পার আওয়ার, আর আপ পেলাম কত? 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ, তার মানে স্টিল। আমাদের এখানে ফর্মুলা দুটো কি ছিল? স্টিল ইকুয়ালস টু ডাউন প্লাস আপ বাই 2, আর স্ট্রিম ইকুয়ালস টু ডাউন মাইনাস আপ বাই 2। তাহলে আমরা এখানে স্টিল জানতে চাই, স্থির জলে নৌকার বেগ, স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। তাহলে স্টিল সমান কত? ডাউন কত বের করেছি আমরা? 12 + 8/2 মানে 12 আর 8 20/2 মানে 10 কিলোমিটার পার আওয়ার। উপরের কোনোটিই নয়, উত্তর হবে। যদি স্ট্রিম জানতে চাইছো তাহলে কি করতাম? 12 - 8 মানে 4/2 মানে 2 কিলোমিটার পার আওয়ার। দেখো ক্লিয়ার? আচ্ছা এই অঙ্কটা দেখো, এ বি সি এর আয়ের অনুপাত 7:9:12 অ্যান্ড তাদের ব্যয়ের অনুপাত 8:9:15।
যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে তাহলে এ বি সি এর সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে এই অঙ্কটা আমাদের রেশিও প্রপোর্শনের ইনকাম এক্সপেন্ডিচার পোর্শনের অঙ্ক, ঠিক আছে? দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে এ বি আর সি তিনজনের ইনকামের রেশিও বলে দিয়েছে 7:9:12। এক্সপেন্ডিচারের রেশিও কত বলে দিয়েছে 8:9:15। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের কি বলে দিয়েছে যে এর সেভিংস 1/4 অফ হিজ ইনকাম। তাহলে এর সেভিংসটা বলেছে ইনকামের 1/4। তাহলে ইনকাম থেকে যদি আমরা সেভিংস বাদ দিই আমরা কি পাই? এক্সপেন্ডিচার পাই। তাহলে ইনকামের 1/4 মানে ইনকামটাকে যদি আমরা 4 ধরি তাহলে সেভিংসটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এক্সপেন্ডিচার কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তার মানে ইনকাম ইন্টু এক্সপেন্ডিচার কত হয়ে যাবে? 4:3। তাহলে দেখো ইনকাম ইন্টু এক্সপেন্ডিচার এইটা 4:3 আমাকে কনভার্ট করতে হবে, কিন্তু আমার এখানে কত আছে? 7:8 আছে। তাহলে রেশিও কনভার্সনের নিয়ম হচ্ছে যদি আমি 7 আর 8টাকে 4:3 কনভার্ট করতে চাই তাহলে আমাকে এই 7 আর 8টাকে আগে একই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে একই জায়গায় কি করে নিয়ে যাবো? 7টাকে 8 দিয়ে গুণ করলে, 8টাকে 60 দিয়ে গুণ করলে তাহলে দুটো একই জায়গায় যায়। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে, এবার শুধু এইটাকে তো 8 দিয়ে গুণ করলে হবে না, বা শুধু এইটাকে 7 দিয়ে গুণ করলে হবে না, পুরো জিনিসটাকে কনভার্ট করতে হবে। তাহলে এইটাকে আমরা কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। আর এই পুরো জিনিসটাকে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে গুণ করব। তাহলে কি হয়ে গেল? দুটো একই জায়গায়, সেম জায়গায় চলে এলো। এবারে আমি 4:3 করব, মানে ইনকামটাকে 4 দিয়ে গুণ করব আর এক্সপেন্ডিচারটাকে 3 দিয়ে গুণ করব। ঠিক? তাহলে দেখো এখানে আবার কত গুণ হচ্ছে? আলটিমেটলি 8×4 32 গুণ হচ্ছে। এখানে আমার 8×4 32 গুণ হচ্ছে, এখানে 7×3 21 গুণ হচ্ছে। ঠিক? তাহলে এখানে দেখো এই পুরো 32টা 32 দিয়ে পুরো একবার 7কে গুণ করব, 9কে গুণ করব, 12 দিয়ে গুণ করব, আবার 21কে পুরো 8 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করব, 15 দিয়ে গুণ করব। ইনকাম আর এক্সপেন্ডিচার পাবো, দুটোকে বিয়োগ করব, বিয়োগ করলে সেভিংস পাবো। তাহলে 8×4 32, এখানে আমি কত দিয়ে গুণ করতে হচ্ছে? পুরোটাকে 32 দিয়ে গুণ করতে হচ্ছে, আর এই পুরোটাকে 21 দিয়ে গুণ করছে। তাহলে দেখো 7 দিয়ে যদি গুণ করি তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7×3 21, আর 22। বাকিগুলো আমরা পরে করব, আগে এইটাই দেখে নিই। 21 দিয়ে গুণ করলে কত? 8×1 8, 8×2 16, মাইনাস করতে করলে কত? 8 আর 6 14, হাতে 1, 6 7 আর 5 12, 56। ঠিক এইরকমভাবে 32কে 9 দিয়ে গুণ করলে একটা পাবো, এক্সপেন্ডিচার পাবো, মাইনাস করবো, সেভিংসের রেশিও। তাহলে দেখো আমার এখানে প্রথম অপশান 56 একটাতেই আছে। তাহলে আমার বাকিগুলো গুণ করারও প্রয়োজন পড়বে না। আমার অপশান উত্তর কত হয়ে যাবে? 56:99:16। তোমরা এইগুলো 32 9 দিয়ে, 32 12 দিয়ে গুণ করো, 21 9 দিয়ে, 21 15 দিয়ে গুণ করো, মাইনাস করবে, দেখবে এইগুলো চলে আসবে, 99 69 চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা এখানে ইনকাম, আমাদের যে কন্ডিশনটা বলে দিয়েছে যে সেভিংসটা আয়ের 1/4, সেভিংসটা ইনকামের 1/4। তাহলে আমরা ইনকাম ইন্টু এক্সপেন্ডিচারের রেশিও বার করে নিলাম 4:3। এবার এই রেশিওটাকে আমরা কনভার্ট করলাম কি করে? আগে সেমে নিয়ে এলাম, মানে 27 56 যেহেতু এলসিএম, এই পুরোটাকে 8 দিয়ে গুণ করলাম, পুরোটাকে 7 দিয়ে গুণ করলাম, কত হয়ে গেল? 32 আর 21। এবার এটাকে গুণ করে দিলাম, এক্সপেন্ডিচার ইনকাম এক্সপেন্ডিচার পেয়ে গেলাম, মাইনাস করলাম, সেভিংসের রেশিও পেয়ে গেলাম 56 উত্তর। দেখো ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, দেখো এখানে কি বলেছে? দেখো বলেছে there are 3 full containers of mixtures of milk and water and their volume ratio হচ্ছে 7:5:13. The milk and water ratio in this container are 2:3, 47:53 and 9:11 respectively. If these are mixed together, find the ratio of milk and water in the new mixture. তিনটে কন্টেনার বলে দিয়েছে, তিনটে কন্টেনারের মধ্যে মিল্ক আর ওয়াটার এই দুটো রেশিও 2:3, 47:53, 9:11, এই তিনটে রেশিও বলে দিয়েছে। আর ওই তিনটে কন্টেনারের যে ক্যাপাসিটি তার রেশিও বলে দিয়েছে 7:5:13। তাহলে আমাদের এখানে সবার প্রথম কাজ কি হবে? আমাদের এই যে মিল্ক আর ওয়াটারের রেশিওগুলো, মিল্ক আর ওয়াটারের যে রেশিওগুলো দিয়ে দিয়েছে সেইগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে, এই বলে দিয়েছে।
তাহলে এই তিনটাকে আগে আমাদের এক জায়গায় নিয়ে আসতে হবে। এক জায়গায় নিয়ে আসতে গেলে কি করব দেখো, এই তিনটো যোগ করলে কত হয় 5 হয়, এই দুটো যোগ করলে কত হয় 100 হয়, এই দুটো যোগ করলে কত হয় 20 হয়। তাহলে 5, 100 আর 20 তিনটার এলসিএম কত আমরা জানি 100। 5-এর সঙ্গে কত গুণ করলে 100 হয়, 20 গুণ করলে 100-এর সঙ্গে 1 গুণ করলে 20-এর সঙ্গে 5 গুণ করলে 100 হয়। এইটা করে আমাদের কি হলো, মিল্ক ইস টু ওয়াটারের যে রেশিওটা তিনটে কন্টেনারের টোটাল যে রেশিওর সামটা বা ক্যাপাসিটিটা সেটা আমরা ইকুয়াল করলাম। এবার আমাদের অঙ্কে কি বলে দিয়েছে, এই তিনটে কন্টেনারের 1 নম্বর কন্টেনার, 2 নম্বর কন্টেনার, 3 নম্বর কন্টেনার, তিনটে কন্টেনারের ভলিউমের রেশিও কত বলেছি 7 × 13, 7 × 5 = 13। তাহলে এটাকে 7 দিয়ে গুণ করব, এটাকে 5 দিয়ে গুণ করব, এটাকে 13 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার এই যে এক্সট্রা জিনিসপত্রগুলো গুণ করলাম সেখানেই আমরা দেখে নেবো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা। যাচ্ছে, 5 কেটে দিলাম, 5 কেটে দিলাম, 5 কেটে দিলে 4 পড়ে থাকে। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করছি, 28 দিয়ে গুণ করছি, তাই তো। তাহলে এখানে দেখো প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে, 28 × 2 = 56, আর 28 × 3 কত 84। দ্বিতীয় সংখ্যাটা 1 দিয়ে গুণ, তাহলে 47 আর 53 এই থাকবে। তৃতীয় সংখ্যাটা 13 দিয়ে গুণ, তাহলে 13 × 9 = 117, আর 13 × 11 হচ্ছে 143। তাহলে তিনটে যদি যোগ করি তাহলে এদিকে আমাদের কত হয়ে যাচ্ছে দেখো, 3 আর 3 6 আর 4 10, 0 হাতে 1, 4 আর 5 আর 5 10 18, 8 হাতে 1 2। এটা যোগ করলে কত হয়ে যেতে, 7 আর 7 সাথে 14 আর 6 20, 0 হাতে 2, 3 আর 4 7 আর 5 12, 2 হাতে 1, 1 আর 1 2। তাহলে কি হয়ে গেল, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 11:14, 11:14 উত্তর। তাহলে আমরা কি কাজ করলাম, মিল্ক ইস টু ওয়াটার তিনটে কন্টেনার দিয়ে দিয়েছে, আগে তাদের এই ক্যাপাসিটিটাকে ইকুয়াল করলাম, 100-তে নিয়ে গেলাম, এটাকে 20 দিয়ে গুণ করে, এটাকে 1 দিয়ে গুণ করে, এটাকে 5 দিয়ে গুণ করে। এবারে তিনজনের ভলিউমের রেশিও 7 5 13 বলে দিয়েছে, 7 5 13 দিয়ে গুণ করে দিলাম। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কন্টেনার মিক্স করলে যে নতুন কন্টেনার আসছে সেখানে প্রথম কন্টেনার থেকে মিল্ক ইস টু ওয়াটার কত যাচ্ছে 56:84, দ্বিতীয় কন্টেনার থেকে মিল্ক ইস টু ওয়াটার কত যাচ্ছে 47:53, আর 3 নম্বরটা 127:100 যোগ করলে যা হলো রেশিও করে দিলে হয়ে গেল আমার কত 11:14। দেখো ক্লিয়ার। আচ্ছা, এর পরের অঙ্ক আমাদের কি বলে দিয়েছে, সিম্পল রেশিও প্রপোর্শনের অঙ্কই দিয়েছে। A:B হচ্ছে 3:5, B:7 হচ্ছে 7:8, তাহলে 2A:3B:7C রেশিও জানতে চেয়েছে। তাহলে A B C, A আর B কত বলে দিয়েছে 3:5, B:C কত বলে দিয়েছে 7:8। তাহলে আমাদের নিয়ম কি, এই 5-এর ডান দিকে খালি আছে 5 বসিয়ে দেবো, 7-এর বাঁ দিকে খালি আছে 7 বসিয়ে দেবো। ঠিক, গুণ করলে কত হয় 7 3 21, 7 5 35, 8 5 40। এবার আমাকে বলেছে 2A 3B 7C, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করব, হয়ে যাবে কত 42। 3B তার মানে বিটাকে 3 দিয়ে গুণ করব, হয়ে যাবে কত 105, আর 7C মানে সিটাকে 7 দিয়ে গুণ করব, হয়ে যাবে কত 280। এই অপশন ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার। আচ্ছা, এই অঙ্কটা দেখো, বলেছে 20,480 টাকার উপরে 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6.14% হারে চক্রবৃদ্ধি সুদ কত, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত। তাহলে দেখো আমার প্রিন্সিপাল কত বলে দিয়েছে 20,480 টাকা, রেট অফ ইন্টারেস্ট 6.14%, মানে ফ্র্যাকশনে কনভার্ট করলে আমরা কত জানি 1/16 জানি। এবার আমাদের কি বলে দিয়েছে 2 বছর 73 দিন, তাহলে প্রথম দুটো বছর, প্রথম টার্মটা 1 বছর, তারপরের টার্মটা আরও 1 বছর, তারপরের টার্মটা 73/365 মানে 1/5 বছর। মানে আমরা কাজটা কি করব, প্রথম বছর আর দ্বিতীয় বছরে 6.14% মানে 1/16 করব, কিন্তু থার্ড টার্মে কি আমরা 1 বছরের যা হয় মানে 1/16 করে যেটা হয় সেটাকে আবার 5 দিয়ে ভাগ করে দেবো, হয়ে যাবে 1/5 বছরের ইন্টারেস্ট। তাহলে প্রথমে আমার কত টাকা ছিল 20,480 টাকা, তাহলে 20,480 টাকা। তাহলে ফার্স্ট টার্ম বা প্রথম বছরে আমার এর উপরে 1/16 দিয়ে ভাগ করলে, মানে 16 দিয়ে ভাগ করলে কত ইন্টারেস্ট হয়ে যায় 1280। ঠিক আছে, সেকেন্ড টার্মে গিয়ে এর উপরে 16 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, এর উপরে করলে কত হবে, এর উপরে করলে হবে 1280। ঠিক, এটার উপরে করলে কত হবে
80। আর 3 নম্বর বছরে গিয়ে কি হয়ে যাবে, 3 নম্বর বছরে গিয়ে কি হয়ে যাবে, 3 নম্বর বছরে গিয়ে দেখো আমাদের এইটার জন্য প্রথমে হওয়া উচিত ছিল কত, 1280 টাকা। পাশে পাশে লিখে লিখে করছি যাতে কনফিউশন না হয় তোমাদের। প্রথম বছরে আমার যদি নর্মালি 1 বছরের রেট অফ ইন্টারেস্ট মানে 1 বছর ইন্টারেস্ট বার করতে বলতো, মানে 3 বছর বলতো, তাহলে এটা কত হতো, 1280 টাকা। কিন্তু 1280 নয়, আমরা 1-এর 5 বছরের বার করব, মানে 1280-কে 5 দিয়ে ভাগ করব। 1280-কে 5 দিয়ে ভাগ করলে হয় 256, ঠিক। তারপরের বছরে 1280-র ওপরে 1280-র ওপরে 1-এর 16 দিয়ে ভাগ করলে কত হয়, আমার 80 হয়। মানে 1 বছরের জন্য হলে আমাকে 80 করতে হতো, কিন্তু যেহেতু 1-এর 5 বছর, তাহলে 80-কে 5 দিয়ে ভাগ করব, কত হয়ে যাবে, 16। তারপরে এই 1280টার জন্য সেই একই জিনিস 80 হওয়ার কথা, কিন্তু তার বদলে আমরা করব কি, 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করে হয়ে যাবে কত আমার, 16। আর লাস্টেরটা যেটা 80-র ওপরে 1-এর 16 করলে আমার কত হয়, 5 হয়, কিন্তু 5 নেব না আমরা, 1-এর 5 বছরের নেব, 5 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়ে যায়, ঠিক। তাহলে এই সব কটা গুণ করলে কত হবে দেখো, আমার 6 3 18 1 9, লাস্টে 9 আসছে, আমার উত্তর হবে 2929। আচ্ছা এই অঙ্কটা দেখো, 7:x = 17.5:22.5 বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করব, 7/x = 17.5/22.5, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, 25 দিয়ে কাটো, 25 7 175, 25 9 7 7 কেটে দাও, x = কত হয়ে গেল, 9 হয়ে গেল। ইজি অঙ্ক। দেখো এই অঙ্কটা দেখো কি বলেছে। আচ্ছা এখানে একটা নর্মাল সিরিজ দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আমরা পাতি যোগ করব, যোগ করে বসিয়ে দেবো, কত হয়ে যাবে এখানে, 4 3 12 আর 1 13 4, 13 4টা এখানে যদি উল্টে যায় কত হয়ে যাবে, 4 13 হয়ে যাবে। 1-এর সঙ্গে 4 13 যোগ করলে কত হবে, 13 13 আর 4 17/13, 17 13টা এখানে উল্টে গেলে কত হয়ে যাবে, 13/17। তাহলে আমার কি দাঁড়ালো, 2 = x + 13/17। তাহলে x = কি হয়ে যাবে, 2 - 13/17, মানে 13 দুগুণে 34, 17 দুগুণে 34/17। তাহলে এখানে কত হয়ে গেল, 21/17। ক্লিয়ার। আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা সূচকের অঙ্ক দিয়েছে, এটা কি করতে হবে আমাদের, ভেঙে ভেঙে করতে হবে। রুলগুলো তোমাদের আমি করাতে করাতে বলে দিচ্ছি। আচ্ছা প্রথমে 243টা কত, দেখো এটার নিচে 5 আছে, আমাদের এখানে সূচকের রুল হচ্ছে যে যদি a⁴ থাকে, তার আবার পাওয়ারে c থাকে, তাহলে কি হয়ে যায়, a⁴b × c হয়ে যায়, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে এর পাওয়ারে n/5 আছে, মানে এইটার কিছু একটা পাওয়ারে নিয়ে যেতে হবে যাতে এই 5-এর সঙ্গে 5টা কেটে যায়, ঠিক আছে। তাহলে 243 মানে আমরা কি জানি, 3⁵, তাহলে 3⁵ তার উপরে হচ্ছে n/5 প্লাস 3⁵2n + 1, ঠিক আছে। নিচে আবার 9 মানে কি, 3⁵2 তার পাওয়ারে n গুণ এটা গুণ কত, 3⁵n - 1। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, এই 5 5 কেটে গেল, ওপরে কত হয়ে গেল, 3⁵n গুণ 3⁵2n + 1, নিচে কত হয়ে গেল, এই দুটো গুণ হয়, তাহলে 3⁵2n × 3⁵n - 1, ঠিক আছে। এবার আমাদের জানতে হবে গুণ থাকলে কি হয় আর ভাগ থাকলে কি হয়। দেখো a⁴b × a⁴c যদি থাকে, তাহলে হয়ে যায় a⁴b + c, a⁴b বাই a⁴c যদি থাকে, তাহলে a⁴b - c। গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, আর ভাগ থাকলে পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়। তাহলে ওপরে কত হয়ে যাবে, ওপরে হয়ে যাবে 3⁵n + 2n + 1, নিচে কত হয়ে যাবে, নিচেও গুণ আছে, যোগ হবে 2n + n - 1। এবার বেস দুটো ইকুয়াল, পাওয়ার দুটো ভাগ হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে, 3⁵, এবার ওপরে কত হয়ে যাচ্ছে, 3n + 1
মাইনাস নিচে কত 3n মাইনাস 1, তাহলে মাইনাস 3n প্লাস 1, 3n কেটে গেল, তাহলে হয়ে গেল কত 3^2 মানে 9 উত্তর। দেখো পরের অঙ্ক দেখো, A and B can do a piece of work in 12 দিনে, B and C can do it in 15 days, আর C and A can do it in 20 days, A alone can do the work in। তাহলে এটা আমরা কমন অঙ্ক টাইম অ্যান্ড ডিস্টেন্সের আর টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা জানি A প্লাস B কি বলে দিয়েছে, একটা কাজ করে 12 দিনে, B প্লাস C কি বলে দিয়েছে, একটা কাজ করে 15 দিনে, C প্লাস A কি বলে দিয়েছে, একটা কাজ করে 20 দিনে। তাহলে তিনজনে একসঙ্গে টোটাল কাজ আমরা কতবার করবো, প্রথমে 12, 15 আর 20 লসাগু মানে 60টা। তাহলে একদিনে কটা করে কাজ করে, 12 5 60, 15 4 60, 20 3 60। তাহলে টোটাল কত হয়ে গেল, 2 ইন্টু A প্লাস B প্লাস C কত হয়ে গেল আমার এখানে, 5 4 9 3 12। তাহলে একটা করে A প্লাস B প্লাস C সমান সমান কত হয়ে গেল, 6 হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, A প্লাস B প্লাস C একদিনে কটা কাজ করে, 6 কাজ করে। আমাকে জানতে চেয়েছে কোনটা, আমাকে A জানতে চেয়েছে। তাহলে A জানতে চাইলে কি করব আমরা, B প্লাস Cটা মাইনাস করব। তাহলে B প্লাস C এদের মধ্যে একদিনে কটা কাজ করে বলেছে, 4টে কাজ করে। তার মানে A একদিনে কটা কাজ করে, 2টো কাজ করে। তার মানে A কাজটা পুরো কাজটা কত দিনে করবে, 60/2 মানে 30 দিনে। কত উত্তর, 30। ক্লিয়ার? আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে যে পিস বলেছে ফাস্টার দ্যান কিউ, পি অ্যান্ড কিউ each walk 24 কিলোমিটার, the sum of their speed 7 km/h and the sum of times taken by them is 14 ঘন্টা। তাহলে দেখো আমাদের অপশানগুলো এখানে দেখো, আমাদের অপশানগুলো যদি আমরা এখানে দেখতে পারো যে সাম অফ দেয়ার স্পিডস বলে দিয়েছে কত, 7 km/h। এবারে যদি আমরা এই 5 আর 6 ধরি তাহলে যোগ করে কি 7 আসছে, যোগ করে 7 আসছে না, তাহলে এই দুটো অপশান এখানে বাদ। তাহলে কি হতে পারে, 4 আর 3 হতে পারে, হ্যাঁ কি না? তাহলে একজনের স্পিড যদি 4 হয় আর একজনের স্পিড যদি 3 হয়, টোটাল দুজনে বলেছে কত, 24 করে যায়। তাহলে 24/4 করলে কত হয়, 6 ঘন্টা, প্লাস 24/3 করলে কত হয়, 8 ঘন্টা, দুটো মিলিয়ে কত হয়, 14 ঘন্টা। দেখো 14 ঘন্টা মিলে গেল। তার মানে একটা স্পিড কত, 4, একটা স্পিড কত, 3। তাহলে পির স্পিড কি বলেছে, কিউ এর থেকে বেশি, তাহলে বেশিটা কার স্পিড হবে, পি এর স্পিড হবে। তাহলে পি এর স্পিড আমার কত হয়ে যাবে, 4 km/h। দেখো ক্লিয়ার? আচ্ছা এই ছিল আমাদের পার্ট 1-এর 20টা কোয়েশ্চেন, ফুড পিএসসি ফুড এসআই 20টা কোয়েশ্চেন। এভাবে প্রত্যেকটা পার্টে আমি 20টা করে কোয়েশ্চেন্সই রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো পরবর্তী পার্টগুলো তোমরা দেখো, আস্তে আস্তে যত শিফট এগিয়েছে আস্তে আস্তে তত কোয়েশ্চেনের টাইপ এবং প্যাটার্নও একটু টাফ হয়েছে। তো তোমরা অবশ্যই ফুড এসআইয়ের কোয়েশ্চেনগুলো পুরো প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করো যাতে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য তোমরা কী ধরনের কোয়েশ্চেন আছে সেটা বুঝতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড লাক।